গল্পবেলাতে আজ আপনাদের জন্য এক টানটানে উত্তেজনার ভূতের গল্প। আজ অভিজ্ঞান রায়চৌধুরীর রাতের ট্রেনের সঙ্গী। শুনুন অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা গল্প রাতের ট্রেনের সঙ্গী। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রোমে যাচ্ছি শুনে জিওভনিওর চোখ থেকে রিমলেস চশমাটা খুলে টেবিলে নামিয়ে রেখে বলে উঠল, রোম ভারী সাংঘাতিক জায়গা, ঠকজোর চড়ে শহরটা ছেয়ে গেছে। পাশে বাতরচি খুব মনোযোগ দিয়ে কম্পিউটারে একটা প্রেজেন্টেশন নিয়ে কাজ করছিল। চেয়ারটা ঘুরিয়ে আমার দিকে ফুটখানেক এগিয়ে এসে বলে উঠল, ঠিকই বলেছে জিওভনি, উত্তর ইতালি যতটা ভালো ওদিকটা তেমন ভালো নয়, আর রোম তো তাদের মধ্যে সব থেকে এগিয়ে, চোরদের রাজত্ব। তা যাচ্ছ যাও, শুধু রোমা টার্মিনি স্টেশন হয়ে যেও না, অনেকেই ওখানে গিয়ে ফ্যাসা দিয়ে পড়ে। আমি একটু থতমত খেয়ে বলে উঠলাম, কিন্তু ওটাই তো রোমের মেন স্টেশন, আমার ট্রেনের টিকিট তো রোমা টার্মানি পর্যন্তই। বাতরচি একটু যেন হতাশ হয়ে বলে উঠল, আগে আমাদের জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল। তা রাতের দিকে পৌঁছচ্ছ না তো? রাত 10টার পরে স্টেশন চত্বরটা প্রায় ঠকচচ্চর গুন্ডাদের দখলে চলে যায়। রাত 11টার পর তো কোনো দূরপাল্লার ট্রেন ওখানে দাঁড়ায় না পর্যন্ত, অন্য লাইন দিয়ে যায়। আমার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ আর নীরবতা লক্ষ্য করে এবার জিওভনি জিজ্ঞেস করে, কটায় কটায় পৌঁছচ্ছ? রাত 11:30। টিকিটটা একটা স্পেশাল ডিসকাউন্ট ছিল, তাই। জিওভনির মুখের দিকে তাকিয়ে থেমে যাই। বাহ, শুধু ডিসকাউন্টের জন্য ওরকম একটা সময়ে তা হবে নাই বা কেন? কেই বা যাবে ওই সময়? তার উপরে তুমি তো আবার একা যাচ্ছ, তাই তো? মাথা নেড়ে সায় দিলাম। সত্যি ভুল হয়েছে, ওদের জিজ্ঞেস না করে হঠাৎ রোম বেড়াতে যাওয়ার প্ল্যান করাটা একদম ঠিক হয়নি। বাতরচি ইতালিয়ানে জিওভনির সঙ্গে কিসব বলতে শুরু করলো খুব উত্তেজিত হয়ে। এইটুকু বুঝলাম তা রোম প্রসঙ্গে। আমি ইতালিতে এসেছি 4 সপ্তাহের জন্য, তার মধ্যে 2 সপ্তাহ অলরেডি ওভার। আর ইতালিতে এসে রোম যাব না তাই হয় নাকি? সেই জন্য কাজের ফাঁকে ফাঁকে ইন্টারনেট ঘেটে নিজেই রোম যাওয়ার প্ল্যান বানিয়েছিলাম। তখন কে জানতো যে এরকম একটা বিখ্যাত শহরে এরকম একটা কুখ্যাত স্টেশন আছে। রোমা টার্মিনির উপর ইন্টারনেটে সার্চ করে বোঝা গেল যে জিওভনিদের কথা একটু মিথ্যে নয়। এমনকি এরকমও হয়েছে যে নকল চেকার এসে টিকিট চেয়ে নিয়েছে, আবার খানিক বাদে আর একজন এসে টিকিট নেই বলে বিশাল ফাইন করেছে। টিকিটটা ক্যান্সেল করব না এরকম দ্বিধায় পড়ে আর ক্যান্সেল করা হয়নি। অন্য টিকিট সুবিধা মতো পাইওনি। তা আজ ট্রেনে বসে জিওভনি আর বাতরচির কথাই মনে হচ্ছিল। একা বসে আছি, ঘড়ির কাঁটা এখন রাত 12টা। রোমা টার্মানি আরো মিনিট 20 পথ, অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ইউরোরেল সাধারণত সময়ে চলে, আমার এমনই ভাগ্য যে আজকেই ট্রেনটা লেট। তাও বেশ যাচ্ছিল, হঠাৎই খানিকক্ষণ আগে একটা বিকট আওয়াজ করে ট্রেনটা থেমে গেল। বেশ দুলে উঠল ট্রেনটা। তারপর থেকে নড়নচড়ন। সিট থেকে উঠে জানালা দিয়ে দেখবার চেষ্টা করলাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখবার উপায় নেই। অন্ধকারে চোখ সয়ে যেতে মনে হলো জলে আলো পড়ে চিকচিক করছে। ট্রেনটা বোধহয় ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে। এতক্ষণে সমুদ্রের ধার দিয়ে আসছিলাম, সুড়ঙ্গের পর সুড়ঙ্গ। আমার কামরাটা একদম ফাঁকা। খানিক আগেও বেশ কয়েকটা লোক ছিল, এখন কেউ নেই। আগের স্টেশনে নেমে গেছে। ফিরে এসে নিজের জায়গাতে বসতে গিয়ে চমকে উঠলাম। আমার ঠিক পাশেই প্যাসেজ, আর তার ঠিক অন্য ধারে একজন বৃদ্ধ লোক বসে আছে। একে তো এতক্ষণ দেখিনি, কোত্থেকে উঠল?
লোকটার পায়ে রংচটা খয়েরি গামবুট, গায়ে খুব পুরনো কিন্তু দামি লেদার জ্যাকেট, মুখে সাদা দাড়ি, চুলও সব সাদা, চোখে গোল ফ্রেমের চশমা, নাকের সামনের দিকটা একটু বাঁকানো, চোখের নিচটা একটু বর্ষা মতো, মুখটাকে তাই কঠিন দেখাচ্ছে। হাতের ছোট লাঠিটা পাশে রাখা, চোখে নির্লিপ্ত দৃষ্টি। আমার সঙ্গে চোখাচোখি হতে মাথাটা একটু নাড়িয়ে বলে উঠল, চাও, অর্থাৎ হ্যালো। আমি চাও বলতেই ইংরেজিতে বলে উঠল, গত 2 সপ্তাহ কিরকম লাগলো ইতলি? আমাকে থতমত খেতে দেখে ফের বলে উঠল, তা সন্তুর জন্য খুব মন কেমন করছে তো? এবার আমার সত্যি অবাক হওয়ার পালা। তা আপনি কি করে জানলেন? আপনি কে? একটু ধরা গলায় বলে উঠলাম। লুকার নাম শুনেছ? না। কে লুকা? লোকটা একটু যেন হতাশ হয়ে বলে উঠল, লুকার নাম শোনোনি? এত বড় ম্যাজিশিয়ান। একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে বলল, অবশ্য অনেকদিন তো হয়ে গেল। লুকা ছিল এক বিখ্যাত ম্যাজিশিয়ান। সে লোকের মনের কথা বুঝতে পারত। যেসব বাচ্চা কথা বলতে শেখেনি তারা কি বলতে চাইছে তা বলে দিত। চেয়ার টেবিল বাতাসে ভাসিয়ে রাখতে পারত। যে কোনো লোকের মন বশে আনতে পারত। বলতে বলতে উত্তেজিত হয়ে উঠল বৃদ্ধ লোকটা। কিছু কিছু ঘটনা আগে থেকে বলে দিতে পারত। কোনো বড় দুর্ঘটনা কবে হবে, কিভাবে হবে তা আগে থেকেই বলে দিতে পারত। কয়েকবার বলে দিয়ে লুকা সবাইকে হকচকিয়ে দিয়েছিল। লুকা ছিল সর্বকালের সেরা ম্যাজিশিয়ান, বুঝলে? অধৈর্য হয়ে বলে উঠি, কিন্তু আমি আপনার কথা জিজ্ঞেস করেছিলাম, লুকার কথা না। কি করে আপনি বুঝলেন যে আমার ছেলের নাম সন্তু? আমি 2 সপ্তাহ এখানে আছি। মাথার উপরের বাঙ্কে ব্যাগটা রাখা ছিল। একবার আর চোখে দেখে নিলাম। না, ব্যাগটাকে বাইরে থেকে দেখে বুঝবার উপায় নেই যে আমি 2 সপ্তাহ আগেই ইতালি এসেছি। অনেক সময় ব্যাগে লাগানো প্লেনের লাগেজ ট্যাগ দেখে বুদ্ধিমান লোকেরা বুঝে যেতে পারে। এক্ষেত্রে সেটাও হয়নি, কারণ ব্যাগে কোনো লাগেজ ট্যাগ নেই। নো স্মোকিং এর সাইনটা একবার আর চোখে দেখে লোকটা মুচকি হেসে বেশ আয়েশ করে একটা চুরুট ধরালো। একটা বড় টান দিয়ে ধোয়া ছেড়ে বলে উঠল, আমি লুকা, তবে আমি আর ম্যাজিক দেখাই না। দেখালে তো তোমাকে স্টেজে তুলে বলতাম। এই যে আমার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে আমি একটু জানি না, চিনি না, কিন্তু সে কি ভাবছে তা আগে থেকে বলে দিতে পারি। এই যেমন আমিও নড়ে চড়ে উঠলাম। বলুন তো, আমি কি ভাবছি? ভাবছো এই বুড়ো হঠাৎ ভূতের মতো কোথা থেকে এলো, তাই না? তার আগে ভাবছিলে যে এত রাতে রোমা ট্রমানি পৌঁছে কোনো বিপদে পড়বে কিনা। একটু থেমে লুকা আমার মুখের চেহারা দেখে খুব জোরে হেসে উঠল। কি ঠিক বলছি? আমাকে মাথা নাড়িয়ে সম্মতি জানাতে দেখে লুকা ফের বলে উঠল, এই রোমের রাস্তায় রাস্তায় প্রথমে ম্যাজিক দেখাতাম, তারপরে একটু নাম হলো। লোকে বুঝলো যে আমি ঠিক সাধারণ ম্যাজিশিয়ান নই। নাম ছড়িয়ে পড়ল। বড় বড় স্টেজে শো করতে লাগলাম। আমি খুব সহজে কারোর মনের কথা বুঝে নিতে পারতাম, তার মনকে কন্ট্রোল করতে পারতাম। যে কোনো 10 জন, তাদের নাম জিজ্ঞেস করতাম এক এক করে। তারা নিজের নামও মনে করতে পারতো না। ম্যাজিক শোয়ে কার সঙ্গে এসেছে তাও বলতে পারতো না। আমার হাতের পুতুলের মতো ওদের নিয়ন্ত্রণ করতাম আমি। দর্শকদের হাততালিতে কান পাতা যেত না। আমার সব থেকে স্পেশাল শো ছিল ব্যাক টু লাইফ। দর্শকদের মধ্যে থেকে যে কোনো একজনকে নিয়ে আসতাম স্টেজে, তারপর
একটা টেবিলের উপর শুইয়ে দিয়ে লাঠি স্পর্শ করে ম্যাজিকের মাধ্যমে তার হৃদস্পন্দন থামিয়ে দিতাম, পালস রেট 0 করে দিতাম। একজন ডাক্তারকে দেখিয়ে প্রমাণ করে দিতাম যে ওই দর্শক ক্লিনিক্যালি মৃত। পুরো হলে তখন পিন ড্রপ সাইলেন্স। তারপর আবার প্রাণ ফিরিয়ে আনতাম। ওহ, তখন যে চিৎকার হতো কি বলবো। লোক দাঁড়িয়ে উঠে হাততালি দিয়ে যেত কয়েক মিনিট ধরে। এখনো চোখ বন্ধ করলে দৃশ্যগুলো চোখে ভেসে ওঠে। অনেক সময় যাকে বাঁচিয়ে তুলতাম তার প্রিয়জনেরা আনন্দে কেঁদে ফেলতো। আসলে আমরা সবাই প্রিয়জনকে হারালে বুঝতে পারি যে তাকে কতটা ভালোবাসি। একটু থামল বৃদ্ধ। চুরুটের বাকি অংশটা বদ্ধ কাচের জানালার দিকে ছুঁড়ে ফেলে গলা খাকড়ে আবার শুরু করলো। তা যত জনপ্রিয় হচ্ছিলাম সমালোচনাও তত বাড়ছিল। কেউ বলছিল এগুলো নাকি লোক ঠকানো বুজরুকি, কেউ বা এর সামাজিক প্রতিক্রিয়া নিয়ে সরব হচ্ছিল। কি হবে যদি খারাপ লোকেরা এসব ম্যাজিক শিখে ক্ষমতার অপপ্রয়োগ করে? তবে এসব সমালোচনা আমার গা সওয়া হয়ে গিয়েছিল। এসব খ্যাতিরই অঙ্গ, কিন্তু অসুবিধে হলো অন্য জায়গায়। কেউ কেউ আমাকে ভগবান ভাবতে শুরু করে দিল। ফ্রান্সিসকো সেই রকমই একজন। একদিন একটা শোয়ের পরে শুনি একটা লোক তার ছেলেকে নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছে। খুব নাকি আর্জেন্ট। বোঝো, আমার তো কোনো নিঃশ্বাস ফেলবার সময় নেই, আর কোথাকার কোন উটকো লোক নাকি আমার সঙ্গে আর্জেন্টলি দেখা করতে চায়। আমি সেদিন দেখা করিনি। সারাদিন বসে থেকে লোকটা ফিরে যায়। দুদিন বাদে জেনুয়াতে বিবরণ শুনে বুঝলাম সেই একই লোক দেখা করতে এসেছে আমার সঙ্গে। সেবারও দেখা করিনি। এর দুদিন বাদে মিলানে শোয়ের পর সেই একই লোক আবার আমার সঙ্গে দেখা করতে চায়। এ তো নাছোড়বান্দা লোক। ভাবলাম দেখা করে বেশ দু কথা শুনিয়ে দেব, বলে দেব যে আমার মতো ম্যাজিশিয়ান চট করে স্টেজের বাইরে কারোর সঙ্গে দেখা করে না। লোকটাকে ভিতরে নিয়ে আসার নির্দেশ পাঠালাম। 2 মিনিট বাদে একটা রোগা খয়াটে চেহারার লোক ঘরে এসে ঢুকলো। বয়স 40-এর কাছাকাছি। দেখেই মনে হয় অবস্থা খুব খারাপ। গায়ের লং কোটে বোটকা গন্ধ, জুতোর সামনের দিকে সেলাই, হাতে রংচটা সস্তার ঘড়ি, সঙ্গে একটা বাচ্চা ছেলে। বয়স বোঝা মুশকিল, গ্রোথ হয়নি একেবারে। হাত পাগুলো খুব রোগা রোগা, মুখটা খানিকটা বাঁদরের মতো। দেখি মনে হয় খুব বড় কোনো অসুখ হয়েছে। আমি কিছু বলতে যাওয়ার আগেই লোকটা বসে পড়ে আমার দামি জুতোটা জাপটে ধরে বলে ওঠে, আমার ছেলেকে বাঁচান লুকা। সব ডাক্তার ওকে জবাব দিয়ে দিয়েছে। বলেছে আর 3 মাস মাত্র ওর আয়ু, কিন্তু ও ছাড়া আমার আর কেউ নেই। আপনি হলেন ঈশ্বর, আপনি চাইলে সবকিছু করতে পারেন। আপনি ওকে বাঁচিয়ে দিন। বলে লোকটা হাতের রংচটা ঘড়িটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলে উঠল, আমার টাকা নেই, আপনি এই ঘড়িটা রাখুন। আমার যে অবস্থা, তাতে ওরকম একটা ঘড়ি আমাকে অফার করাটা কতটা হাস্যকর তা নিশ্চয়ই বলতে হবে না। তবু হাসতে পারলাম না ছেলেটার দিকে তাকিয়ে। ছেলেটার চোখে যেন কি একটা বিস্ময়, যেন আমি সত্যি ঈশ্বর, যেন সত্যি ওকে আমি সারিয়ে তুলতে পারি। বাঁকা পা দুটো দিয়ে লেংচে লেংচে একটু কাছে এগিয়ে এসে ওর বাবার পাশে আমার পায়ের কাছে বসে পড়ল। আমার মুখের দিকে হা করে তাকিয়ে রইল, যেন আমার একটা হ্যাই ওকে ওর জীবন ফিরিয়ে দিতে পারে। আমার মাথার ঠিক ছিল না। আসলে অসম্ভবকে সম্ভব করে হাজার লোকের হাততালি পেয়ে পেয়ে আমার নিজের ওপর কেমন একটা আস্থা, কেমন একটা আত্মবিশ্বাস গড়ে উঠেছিল। এটা এমন হয়েছিল যে মনে হলো সত্যি আমি পারবো অসম্ভবকে সম্ভব করতে। জীবনে প্রথমবার আবেগে ভেসে গিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বসলাম। বললাম আমি ওকে সারিয়ে তুলব। ছেলেটা আর কি অসুখ তা আমি জানতাম না। কথাও বলতে পারতো না ছেলেটা। আহ করে একটা অদ্ভুত আওয়াজ করতে শুধু।
কিন্তু কিছুদিন যেতে না যেতেই বুঝলাম ওর বাবার মতো ওরও বদ্ধমূল ধারণা যে আমি বুঝি সত্যিই ওকে সারিয়ে তুলতে পারবো। আমার নিজের ছেলে মেয়ে ছিল না, 1 মাস পেরিয়ে যেতেই বুঝলাম যে ছেলেটার অবস্থার কিছুই উন্নতি হচ্ছে না, অথচ আমি সত্যিই ওকে খুব ভালোবেসে ফেলেছি। এতটাই যে ম্যাজিক শো কমিয়ে দিয়ে ওর সঙ্গে অনেকটা সময় কাটাতে লাগলাম। আমি ওর সঙ্গে কথা বলতে পারতাম কোনো রকম বাক্য বিনিময় ছাড়াই। ও কি ভাবছে, কি বলতে চাইছে সব বুঝতে পারতাম, এমনকি ওর মনকে নিয়ন্ত্রণ করতে পারতাম। আর এর জন্য তাড়াতাড়ি সম্পূর্ণ বিশ্বাস করেছিল আমাকে, আমাকে ছেড়ে কোথাও যেতে চাইতো না। আমি ওকে যতটা ভালোবাসতাম, বোধহয় আমাকে তার থেকে অনেক বেশি ভালোবাসত। আমার স্পেশাল ক্ষমতার সবটুকু উজাড় করে দিয়েছিলাম ছেলেটাকে। অনেক হাসি খুশি থাকতো, আমার সঙ্গে খেলতো, আমার ম্যাজিক দেখতো, কিন্তু মৃত্যু তবু একইভাবে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে লাগলো। 2 মাসের মধ্যে আমার সব এক্সপেরিমেন্টকে হারিয়ে দিয়ে মৃত্যু ওকে ছিনিয়ে নিয়ে গেল। কিছুক্ষণ চুপ করে রইল লুকা, হাত দিয়ে মুখ ঢেকে। মিনিট খানিক বাদে আবার লুকা শুরু করলো। ঘটনাটা আমাকে এতটাই আবির্ভূত করেছিল যে আমি ম্যাজিক দেখানো বন্ধ করে দিলাম। আমার সমালোচকেরা এই ব্যাপারটাকে কাজে লাগালো। ছেলেটাকে সারিয়ে তোলার নাম করে আমি ভুল চিন্তাভাবনাকে প্রশ্রয় দিচ্ছি, এসব বলে ওরা আগেই আমাকে আক্রমণ শুরু করেছিল। ওদের মতে ম্যাজিক কখনো ডাক্তারির জায়গা নিতে পারে না, কিন্তু ওরা এটুকু বোঝেনি যে ওকে সুস্থ করাতে আমি ম্যাজিকের আশ্রয় নিইনি। আশ্রয় নিয়েছিলাম ভালোবাসার, গভীরভাবে ভালোবাসার। কিন্তু শুধুমাত্র ভালোবাসা দিয়ে কি মৃত্যুকে ঠেকানো যায়? এর মধ্যে ইতালি গভর্নমেন্ট আমার ম্যাজিক শো এর উপর নানা বিধিনিষেধ আরোপ করল। চার্চেও নানা বিরোধিতার মুখোমুখি হলাম। এখানে একজনের খুব সক্রিয় ভূমিকা ছিল, নাম বলে। সে তো রীতিমতো প্রমাণই করে দিল যে আমার ম্যাজিকের জন্য লোকের মনে কুসংস্কার, অন্ধবিশ্বাস বাড়ছে। আর তার প্রমাণই হলো ওই ছেলেটার অকাল মৃত্যু। আমিও আর ম্যাজিকে আগ্রহ পাচ্ছিলাম না। মনে হতো কি হবে শুধু মজার জন্য ম্যাজিক দেখিয়ে। যেখানে দরকার ছিল সেখানেই তো হেরে গেছি। ম্যাজিক দেখানো প্রায় বন্ধই করে দিলাম। আস্তে আস্তে লুকাকে লোকে ভুলে গেল, বিশ্বের সেরা ম্যাজিশিয়ানকে ভুলে গেল। লুকা প্রায় বিড়বিড় করে শেষের কথাগুলো বলল, যেন আর শ্রোতার দরকার নেই। ওই বক্তা, ওই শ্রোতা। আমি দমবন্ধ পরিবেশটা কাটানোর জন্য প্রশ্ন করলাম, তা আপনি এখন কি করেন? এখন আর ম্যাজিক দেখান না? চাইলে কি আর ম্যাজিক না দেখিয়ে থাকা যায়? ম্যাজিক যে রক্তে, মৃত্যুর পরেও ম্যাজিশিয়ানই থাকে। শেষের কথাটার অর্থ খোঁজবার চেষ্টা না করে কথোপকথনকে আবার যেন লাইনে নিয়ে আসার জন্য বললাম, আচ্ছা ট্রেন কি আর ছাড়বে না? রাত 1টা বাজতে চলল। লুকা হঠাৎ আমার দিকে একটা কাগজ বাড়িয়ে ধরল। খবরের কাগজ, কিন্তু পুরনো। এত পুরনো যে পাতাগুলো লালচে হয়ে গেছে। ইতালিয়ানে লেখা। আমি ওর কি বুঝবো? লুকার বোধহয় এতক্ষণে খেয়াল হলো। কাগজের একটা আর্টিকেল দেখিয়ে লুকা বলে উঠল, খবরটা কি জানো? খবরটা হলো, লুকা বলেছে যে 19শে ফেব্রুয়ারি 2012 রোমের পথে একটা বড় ট্রেন দুর্ঘটনা হবে। ব্রিজ ভেঙে ট্রেন পড়ে যাবে। 19শে ফেব্রুয়ারি? সে তো আজকেই। তা লুকা বলে, এই খবরটা যে পেপারটাতে বেরিয়েছে তার ডেটটা দেখলে না? ইংরেজিতে লেখা। পড়ে বড় তো কোন ডেট? 19শে ফেব্রুয়ারি 1968। চোখ বুলিয়ে বললাম। এতক্ষণে লুকা আবার আগের মোড়ে ফিরে এলো। 44 বছর আগে বলে দিয়েছিলাম
এই দুর্ঘটনার কথা। তখন আমি থাকতাম সব খবরের কাগজের শিরোনামে। আমি যা বলতাম তা হেডলাইন হয়ে যেত। এই খবরটাই বেরিয়েছিল, কাল যখন সাংবাদিকেরা আসবে এই কাগজটা দেখিও, ওদের মনে পড়ে যাবে লুকাকে। এই কামরা আর পরের 3টে কামরা শুধু বেঁচে গেছে, বাকি কামরাগুলো এখন ব্রিজ ভেঙে ঝুলছে বা নদীতে পড়ে গেছে। তুমি খুব লাকি, বুঝলে? কোনো রকমে বেঁচে গেছো, আর একটু হলে এটাও যেত। খানিক বাদে অনেক সাংবাদিক ঘিরে ধরবে তোমাকে, তখন মনে করিয়ে দিও যে লুকা এই কথাটা অনেক আগেই বলে দিয়েছিল। 4 যুগ পরে আমি আবার খবরের কাগজের হেডলাইনে ফিরে আসব। লোকে 4 যুগ পরে আমি আবার খবরের কাগজের হেডলাইনে ফিরে আসব। লোকে আর ভাববে না যে লুকা লোক ঠকাতো। তা সে তো আপনিও বলতে পারেন, আমার থেকে আপনার বলাই তো ভালো। লুকা উঠে দাঁড়িয়ে পাশে রাখা লাঠিটা হাতে তুলে নিল। তারপর দরজার দিকে যেতে যেতে বলে উঠল, লুকা সুইসাইড করেছিল 1968-র 20 ফেব্রুয়ারি, 44 বছর আগে। দুঃখ অপমান আর সহ্য করতে না পেরে ওই প্রেডিকশনটা ঠিক পরের দিন। লুকার শরীর আর কণ্ঠস্বর দুটোই পরমুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেল।